আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিতিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা থেকে পালানোর বিকল্প নেই ইসরায়েলের হাতে, যুক্তরাষ্ট্র তাই চাচ্ছে। মাসখানেক পর হামলা বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এর মধ্যে নতুন নতুন টানেল তৈরি করে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে হামাস। তাদের এক ভয়াবহ মাইন হামলায় ট্যাঙ্ক সহ উড়ে গেছে বহু সেনাদের ছিন্ন ভিন্ন লাশ কুড়াতে কয়েক ঘন্টা সময় লেগেছে ইসরায়েলি বাহিনীর। সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে সেনাদের কয়েকটি ভবন ধ্বংস হয়েছে, মারা পড়েছেন অনেক সেনা। হুথিদের হামলায় জর্জরিত হয়েছে ইসরায়েলের আরও দুটি জাহাজ। এদিকে ফিলিস্তিনি হত্যায় ইসরায়েলকে ভারতের অস্ত্র সরবরাহ করা নিয়ে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, বুধবার একটি ভয়াবহ অভিযানের ভিডিও প্রকাশ করেছে হামাস, যার প্রথম অংশে একটি ভবনের নিচে নতুন করে টানেল খননের দৃশ্য দেখা গেছে। একটি সড়কের মাঝামাঝি জায়গায় এসে টানেলটি শেষ হয়, যে সড়কে ইসরায়েলি সামরিক যানগুলোর সক্রিয় চলাচল রয়েছে। ভিডিওতে এরপর একটি বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। এরপর ট্যাঙ্ক ধ্বংস হয়ে সেখানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। ভিডিওর সঙ্গে দেয়া বর্ণনা থেকে জানা যায়, বুধবার আল কাসামের যোদ্ধারা সশস্ত্র জায়নবাদী বাহিনীর উপর ভয়াবহ হামলা চালান। তারা রাফার তাল আল সুলতানের আল বাহার স্ট্রিটে আগে থেকে পুঁতে রাখা একটি শক্তিশালী মাইনের বিস্ফোরণ ঘটান। সকালে যখন দখলদার বাহিনী একটি মার্কাভা ট্যাঙ্ক নিয়ে সড়কটি অতিক্রম করছিল, তখনই বিস্ফোরণ ঘটানো হয়। এতে ট্যাঙ্কটি পুরোপুরি ধ্বংস হয় এবং এতে থাকা ক্রুদের সবাই নিহত হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে সেনাদের দেহাবশেষ এবং ট্যাঙ্কের ধ্বংসাবশেষ সরানোর কাজে ব্যস্ত ছিল ইসরায়েলি বাহিনী। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, একদিকে ইসরায়েলি বাহিনী কিছু টানেল ধ্বংস করলেও অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধারা নতুন নতুন টানেল খননের মাধ্যমে যুদ্ধে নিজেদের সামর্থ্য অটুট রেখেছেন। বিশ্লেষকরা যুদ্ধের শুরু থেকে প্রশ্ন তুলে আসছিলেন, হামাস সম্ভবত আরও টানেল খননের মাধ্যমে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। বুধবার তাল আল সুলতানে চালানো অভিযানের মাধ্যমে এই প্রশ্নের পরিচ্ছন্ন উত্তর পাওয়া গেল। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনিদের সমর্থনে বুধবার ইসরায়েলের মেতুলা বসতিতে সেনাদের অবস্থান নেওয়া কয়েকটি ভবনে শক্তিশালী অস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত এনেছেন তারা। এতে ভবনগুলোতে আগুন ধরে যায় এবং নিশ্চিতভাবে ভবনের ভেতরে থাকা সেনাদের নিহত এবং আহত হওয়ার ঘটনা ঘটে। তাছাড়া যথাযথ অস্ত্র ব্যবহার করে তাদের যোদ্ধারা বিরকেত রিসা সাইটের পাশে ইসরায়েলের নজরদারি যন্ত্রপাতিতে হামলা করেন। সরাসরি আঘাতের পর এসব যন্ত্রপাতি ধ্বংস হয়ে যায়। আল মায়াদিনের খবরে বলা হয়, এদিন লেবানন থেকে আল মালিকিয়া বসতির কাছেও একটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়। এর আগের দিন নাহাল গারশোম এলাকায় অ্যাসল্ট ড্রোনের একটি স্কোয়াড্রনের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর ৯১তম ডিভিশনের সদর দপ্তরে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহ। এতে হেডকোয়ার্টারে আগুন ধরে গেলে কয়েকজন সেনা নিহত হন বলে জানায় সংগঠনটি। সিনহুয়ার খবরে বলা হয়, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী বুধবার আরব সাগরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের একটি জাহাজে হামলার ফুটেজ প্রকাশ করেছে। হাতেম 2 ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনি যোদ্ধারা জাহাজটিতে আঘাত করেন এবং যে জাহাজে হামলা চালানো হয়েছে তার নাম MSC সারাহ ভি। এই ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো এ ধরনের অভিযান পরিচালনা করা হলো। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুলভাবে জাহাজটিতে আঘাত করা হয়। ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়, এতে রয়েছে সলিড ফুয়েল প্রপালশন, ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম এবং চলার সময় ক্ষেপণাস্ত্রটি গতিপথ পরিবর্তন করতে পারে। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রেঞ্জের হাতেম 2 ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি প্রজন্ম রয়েছে এবং হুথি সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করে থাকে। এদিকে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের সঙ্গে যৌথভাবে ইসরায়েলি বন্দর হাইফায় আরেকটি ইসরায়েলি জাহাজে হামলার কথা জানিয়েছে হুথিরা। তাদের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার নিশ্চিত করেছেন, হাইফা বন্দরে কয়েকটি ড্রোনের মাধ্যমে MSC মনজালিনো নামের জাহাজে হামলা চালানো হয়। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে বলে জানান তিনি। সারি বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইরাকি যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সামনে এই অভিযান আরও তীব্র হবে।
আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের কাছে গোপনে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বিক্রি করেছে ভারত। গাজায় ইসরায়েল যখন বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং দখলদার সেনাদের বিমান হামলা এবং গোলার আঘাতে প্রায় ৩৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তখন এই অস্ত্র রপ্তানির কথা ফাঁস হলো। আল জাজিরার হাতে আসা নথিগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইসরায়েল গাজার নিরীহ মানুষের বিরুদ্ধে এসব ভারতীয় অস্ত্র ব্যবহার করছে। খবরে বলা হয়, ৬ জুন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বোমা হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের ভিডিও প্রকাশ করে। এতে একটি লেবেলে স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। এছাড়া ২রা এপ্রিল ভারতের চেন্নাই থেকে অস্ত্র ও গোলা বারুদ নিয়ে বোরকাম নামে একটি জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয় এবং ইয়েমেনের হুথিদের হামলা এড়ানোর জন্য লোহিত সাগর দিয়ে না গিয়ে জাহাজটি আফ্রিকা ঘুরে ইসরায়েল যাওয়ার চেষ্টা করে। পথে স্পেনে যাত্রাবিরতি করার চেষ্টা করলে স্প্যানিশ সরকার তাতে রাজি হয়নি। ওই জাহাজের বিষয়ে স্পেনের বামপন্থী সংগঠনগুলো প্রতিবাদ গড়ে তোলে। দ্য ইভলিউশন অফ ইন্ডিয়াস ইসরায়েলি পলিসির লেখক নিকোলাস ব্লারেল আল জাজিরাকে বলেছেন, ফিলিস্তিনকে সমর্থনের ঐতিহাসিক অবস্থান থেকে সরে গিয়ে বিজেপি সরকার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। এ নিয়ে আল জাজিরার গত ১৭ এবং ২১ জুন ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তেহরান টাইমসের খবরে বলা হয়, লেবাননের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকতে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি বলেছেন, এই ধরনের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। এরদোয়ান বুধবার বলেন, নেতানিয়াহু এখন লেবাননের দিকে নজর দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়াল থেকে পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে পিঠ চাপড়াচ্ছে, তাদের সমর্থন দিচ্ছে। এরদোয়ান বলেন, নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করছেন এবং এই ধরনের পরিকল্পনা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। গত সোমবার নেতানিয়াহু বলেছিলেন, গাজায় এখন সবচেয়ে জটিল অভিযান পরিচালিত হচ্ছে এবং এরপর সেনাদেরকে উত্তর সীমান্তে মোতায়েন করা হবে। এর কয়েকদিন আগে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল, লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর হামলা বন্ধে ইসরায়েল গাজায় হামলার তীব্রতা কমানোর পরিকল্পনা করছে। তাদের আশা, যদি গাজায় তারা কম হামলা চালান তাহলে হিজবুল্লাহ ও ইসরায়েলের বসতি লক্ষ্য করে কম রকেট ছুড়বে। এছাড়া হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এড়ানোরও চেষ্টা করছে তেল আবিব। নাম গোপন রাখার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন, গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা এখন কম, কিন্তু যতদিন গাজায় যুদ্ধ বন্ধ না হবে ততদিন হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করবে না। এই কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভিন্ন কৌশল ভাবা শুরু করেছে। আর ভিন্ন কৌশল হিসেবে তারা গাজায় হামলার তীব্রতা কমানোর পরিকল্পনা করছে। এছাড়া যুক্তরাষ্ট্রের শঙ্কা, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি যদি এখনই না থামানো হয় তাহলে এটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের সর্বশেষ যুক্তরাষ্ট্র সফরে এ নিয়ে আলোচনা হয় বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। গাজার রাফা শহরে বর্তমানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে ইসরায়েলের একটি পদাতিক ব্রিগেডের কমান্ডার জানিয়েছেন, ১ মাসের মধ্যে রাফায় তাদের অভিযান শেষ হয়ে যাবে। রাফায় বড় অভিযান শেষ হলেও বিভিন্ন জায়গায় আকস্মিক অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। ইসরায়েলি দৈনিক হারেটস জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে উত্তাল ইসরায়েল। বুধবার দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। তেল আবিবের সঙ্গে হাইফার সংযোগ স্থাপনকারী দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। তারা স্লোগান দিয়েছেন, ইসরায়েল পুড়ে যাচ্ছে, এখনই নির্বাচন দাও। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানিয়েছে, হাবনিম ব্রিজে উভয় ডিরেকশন থেকে রুট 2 বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। ইয়েদিওথ আহরনদ জানিয়েছে, লোয়ার গ্যালিলির পশ্চিমমুখী রুট 79ও বন্ধ করে দেওয়া হয়। এই অবরোধকে সবেমাত্র শুরু বলে বর্ণনা করেছেন বিক্ষোভের আয়োজকরা। জনগণের কাছে ম্যান্ডেট ফিরে না আসা পর্যন্ত বিক্ষোভ চলবে জানিয়ে তারা বলেছেন, সরকার ধ্বংসাত্মক কাজ করেই যাচ্ছে, কেবল নির্বাচনই এই আগুন নেভাতে পারে। আল জাজিরা জানিয়েছে, বুধবার গাজার উত্তর, মধ্য ও দক্ষিণের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাগুলোতে যুদ্ধবিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন লোক নিহত হয়েছেন। এ সময় রাফায় বেশ কিছু আবাসিক ভবন ধ্বংস করেছে দখলদার স্থলবাহিনী। ইউনিসেফের উপপ্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন,
ইসরায়েলি হামলায় হাজার হাজার নিখোঁজ শিশুর লাশ গাজার ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। দেইর আল বালাহ শহরের আল আকসা হাসপাতালের এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, পরিস্থিতি অসহনীয়। অ্যানেস্থেশিয়া মেশিন সহ বহু যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় বুধবার পর্যন্ত ৩৭,৭১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। আনাদুলু জানিয়েছে, ইরান এবং রাশিয়ার মধ্যে বুধবার বড় ধরনের একটি গ্যাস চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে ইরানে গ্যাস সরবরাহ করা হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরানের তেলমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে এই সমঝোতা স্মারক একটি বড় অর্জন এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে জ্বালানি রপ্তানির বিষয়ে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, গ্যাস সরবরাহ চুক্তির ফলে ইরান এই অঞ্চলে গ্যাস সরবরাহের কেন্দ্রে পরিণত হবে। ইরানের বার্তা সংস্থা ইরনা বলেছে, রাশিয়া থেকে গ্যাস আমদানি করে ইরান সেই গ্যাস আবার ইরাক, তুরস্ক ও পাকিস্তানে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবে। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ কারণে বিশ্বের অন্যান্য দেশে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের রপ্তানি বেড়েছে। রাশিয়ার পর ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ এবং তুরস্ক ও ইরাকে পাইপলাইনের মাধ্যমে তেহরান গ্যাস রপ্তানি করে থাকে। ডয়েচে ভেলে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৫টি দেশের ৮১টি সংবাদ মাধ্যম নিষিদ্ধ করেছে মস্কো। এই সংবাদ মাধ্যমগুলো রাশিয়ার মানুষ আর দেখতে পারবেন না। মস্কোর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমগুলো রাশিয়া বিরোধী খবর প্রচার করে ভুল তথ্য দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসের একটি ঘটনার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় ইইউ ৪টি রুশ সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। অভিযোগ ছিল, ক্রেমলিনের হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ওই গণমাধ্যমগুলো। এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছিল মস্কো। এর প্রতিক্রিয়ায় যে সংবাদ মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, জার্মানির স্পিগেল সহ স্পেন, অস্ট্রিয়া ও ইটালির বহু জাতীয় পত্রিকা ও সম্প্রচার মাধ্যম। নিষেধাজ্ঞা জারি হয়েছে বিখ্যাত সংবাদ মাধ্যম পলিটিকোর ওপরও। ইইউর ভাইস প্রেসিডেন্ট ভেরা জৌরোভা মস্কোর এই পদক্ষেপকে ননসেন্স বলে মন্তব্য করেছেন। মস্কো জানিয়েছে, তারা এই পদক্ষেপ ফিরিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ইইউ যে গণমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে তা তুলে নিতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।